আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রথম দিকে সিরিয়ান সরকার এই তথ্য অস্বীকার করলেও পরবর্তী সময় টেকনিক্যাল ভাবে এই তথ্যের সত্যতা স্বীকার করেছে। সিরিয়ার তুরস্কের কাছাকাছি সীমান্ত এবং ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে 200 মাইলের মধ্যে যে ঘাঁটিটি এখন আলোচনায়, আবু আল দুহুর, যে ঘাঁটিতে ইসরায়েল অন্তত 8 বার হামলা করেছে, সেই ঘাঁটিতে তুরস্কের সেনা সদস্যরা নতুন করে পরিদর্শন করেছেন। দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিরিয়ান কর্তৃপক্ষকে সহযোগিতার অংশ হিসাবে এই অঞ্চলের ভেতর বিপুল পরিমাণের সামরিক উপস্থিতি নিশ্চিত করছে তুরস্ক এবং তাদের বিভিন্ন ধরনের এপিসি এবং শক্তিশালী আর্টিলারিগুলো সিরিয়ার অভ্যন্তরে উত্তর সীমান্তের কাছাকাছি থেকে দক্ষিণ দিকে তারা অগ্রসর হচ্ছে। তুরস্কের দাবি অনুসারে এই ধরনের সরঞ্জাম যেগুলো সিরিয়ায় বর্তমানে প্রবেশ করছে বা হস্তান্তর করা হচ্ছে, এগুলো তুরস্কের সামরিক বাহিনীর নয়, মূলত সিরিয়ান সরকারকে সহযোগিতার অংশ হিসাবে যেই দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল তার ভিত্তিতেই এগুলো প্রেরণ করা হচ্ছে। এখন প্রেরণ যেই উদ্দেশ্যেই হোক না কেন, এগুলোর অবস্থান সরাসরি ইসরায়েলের উত্তর সীমান্তে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বিভিন্ন যুদ্ধ বিমানকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে, এর গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রাংশ এবং সফটওয়্যার ইসরায়েল নিজে তৈরি করে যুক্তরাষ্ট্রকে সাপ্লাই দিয়েছে, তারপর এটি তৈরি হয়েছে। সুতরাং এটিকে কি করে ফাঁকি দেওয়া যায় বা কি করে কৌশল বাস্তবায়ন করবে, সেই টেকনিক তাদের কাছে আছে। তবে তুরস্কের বিষয়টা ভিন্ন। তুরস্ক বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া এবং পশ্চিমা বিশ্বের বলয়ের বাইরে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যার কোনো ধরনের তোর বা কোনো ধরনের দুর্বল যে লজিস্টিক বিষয়গুলো, তার তথ্য ইসরায়েলের কাছে নেই। ইরানের কৌশল ব্যবহার করে সিরিয়ান মিলিটারির নাম দিয়ে তুরস্কের সামরিক বাহিনী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যদি ইসরায়েলের F-35 বা F-15 যে বিমান রয়েছে তাকে ভূপাতিত করে দেয়, পরিস্থিতি রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। দেখুন, ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর মানে 1948 সালের পর একটা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল তেমন কৌশলগত গুরুত্বপূর্ণ ছিল না। তবে 1960-এর দশকে এই একক ইসরায়েল যখন আরব বিশ্বের সিরিয়া, মিশর এবং জর্ডান তিনটি দেশকে মাত্র 6 দিনের মধ্যেই পরাস্ত করে সেই ঐতিহাসিক 6 ডে ওয়ার, এরপর কিন্তু যুক্তরাষ্ট্র এই ইসরায়েলকে মধ্যপ্রাচ্য কন্ট্রোলের জন্য গুরুত্বপূর্ণ টুল হিসাবে চিন্তা করে, যেটি তারা এতদিন গুরুত্ব সহকারেই ব্যবহার করে আসছে। ইরানের সঙ্গে সংঘর্ষ অলরেডি ইসরায়েলের গুরুত্ব এবং ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছে। আর এখন যদি তুরস্ক বা সিরিয়ার মতো ফ্রন্ট লাইনে একই ধরনের ঘটনা ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতা প্রাপ্তর যে সমীকরণ রয়েছে সেটি আরও জটিল হয়ে যাবে। সুতরাং ইসরায়েল এখন ঝুঁকি নিতে চায় না, কারণ এই ধরনের পরিস্থিতি তার অস্তিত্বের জন্যও বড় সংকট তৈরি করতে পারে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইসরায়েল, সাইপ্রাস, তুরস্ক এবং গ্রিসের ম্যাপ দেখছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো গ্রিস। এই গ্রিস আবার দুই ভাগে বিভক্ত। এদিকে পুরো পশ্চিমা বিশ্বের সমর্থিত সরকারের নিয়ন্ত্রণ, আর এদিকে তুরস্কের সমর্থিত যে সরকার রয়েছে তাদের নিয়ন্ত্রণ। এখন এই সাইপ্রাসকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে গ্রিসের সঙ্গে এই অঞ্চলের ভেতর বড় সংঘর্ষ হতে পারে এমনটা আশঙ্কা করা হয়। এমতো অবস্থায় যদি এই যে সিরিয়ার কোস্ট লাইন রয়েছে, এই পুরো অঞ্চলে কোনো না কোনোভাবে তুরস্ক তার সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পারে, তাহলে সাইপ্রাসকে অন্তত পক্ষে 2টি কোণা ঘিরে সম্পূর্ণ ঘিরে ফেলতে পারবে তুরস্ক এবং এটি সরাসরি যে কোনো হামলায় দুই দিকের ল্যান্ড ফোর্স তাদের ব্যবহার করার সুযোগ দেবে। এছাড়াও ইসরায়েল একেবারে ভূমধ্যসাগরের উপকূল থেকে, যেটি অভিযোগ রয়েছে প্যালেস্টাইনেরও গ্যাস বটে, বিপুল পরিমাণে যে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে, তাদের তামার গ্যাস ক্ষেত্র এবং অন্যান্য গ্যাস ক্ষেত্র রয়েছে, এই পাইপলাইনের মাধ্যমে গ্রিসের মধ্য দিয়ে ইউরোপে এই গ্যাস সরবরাহ করার কথা। যদি এই প্রকল্প পাস হয়, তাহলে ইউরোপে ইসরায়েলের প্রভাব আরও বাড়বে, যেটি তুরস্কের জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি, বিশেষ করে জার্মানির সঙ্গে বর্তমানে তাদের যে সামরিক সম্পর্ক রয়েছে, সাবমেরিন সহ অন্যান্য ক্ষেত্রে সেখানে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। সুতরাং এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে এই পাইপলাইনের কার্যক্রম অগ্রসর না
না হয় এবং ইউরোপ এই ইসরায়েলের উপর নির্ভরশীল না হয়। এছাড়াও ভবিষ্যতে যদি কোনোভাবে প্যালেস্টাইনের উপর প্রভাব বিস্তার করতে পারে এরদোগান, তাহলে ভূমধ্যসাগরে ইসরায়েলের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে যে বিপুল পরিমাণের গ্যাস রয়েছে সেখানেও কোনো না কোনোভাবে টার্নিং করে তাদের এন্টার করার সুযোগ তৈরি হবে। সুতরাং এই সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েলকে সরাসরি তুরস্কের টার্গেট করা বা সামরিক প্রভাব বৃদ্ধি করা, এটি শুধু প্যালেস্টাইনের ইস্যু নয়, এই তুরস্কের যে স্থানীয় নিজস্ব স্বার্থ রয়েছে তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহাসিকভাবে এই পুরো অঞ্চলটি অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল, যেখানে তুরস্কের রাজনৈতিক নেতারা অটোম্যানের যে বিশাল সাম্রাজ্য রয়েছে বা পূর্বে ছিল তা আবার তারা পুনরুদ্ধার করতে চায়। আর এটি রাজনৈতিকভাবেও তুরস্কের মধ্যে নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য একটি বড় কি পয়েন্ট। সুতরাং সিরিয়ার ভেতর বর্তমানে যা হচ্ছে বা যা হবে তুরস্কের প্রেক্ষাপট থেকে, এটি শুধু সামরিক কেন্দ্রিকই নয়, এটি রাজনৈতিক, ভবিষ্যৎ ক্ষমতা এবং জ্বালানি সেক্টরেও বড় ধরনের প্রভাব ফেলবে। তুরস্ক শুধুমাত্র তার সীমান্তবর্তী যে দেশ রয়েছে সিরিয়া, তার ভেতরে যে প্রভাব বিস্তার করছে বা অস্ত্রের ডেলিভারি দিচ্ছে, বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ায়ও তুরস্কের প্রভাব রাতারাতি অনেক বেড়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা বলছে যে তুরস্ক এবং ইসরায়েলকে কেন্দ্র করে উত্তেজনার পারদ যখন এতটা ঊর্ধ্বে, ঠিক এমতো অবস্থায় পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোতে জরুরি ভিত্তিতে তুরস্ক এবং চীনের যে বিশাল মিলিটারি কার্গো বিমান রয়েছে একের পর এক আসছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের তথ্যে দাবি করছে গত ৬০ ঘন্টার মধ্যে পাকিস্তানের যে বিমান ঘাঁটি রয়েছে, বিশেষ করে রাওয়ালপিন্ডির যে নূর খান বিমান ঘাঁটি এবং করাচির যে মাসুরুর বিমান ঘাঁটি রয়েছে, সেখানে এই ধরনের বড় কার্গো বিমানগুলো অবতরণ করতে দেখা গেছে এবং এই কার্যক্রমে তুর্কি সামরিক পরিবহন বিমানও জড়িত ছিল। তুরস্ক নতুন করে শক্তিশালী বিভিন্ন অস্ত্র পাকিস্তানকে ডেলিভারি দিচ্ছে এবং এই ক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়তো যে নতুন ধরনের ড্রোনগুলো রয়েছে তার ডেলিভারি হতে পারে। এমনকি তুরস্ক রিসেন্টলি যে মিসাইল আবিষ্কার করেছে, হাইপারসনিক মিসাইল, এই ধরনের কোনো কিছু হতে পারে, এই বিষয়গুলো কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। এখানে বলে রাখা ভালো, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, তিনটি দেশ বর্তমানে নতুন একটি জোটভুক্তর মধ্যে রয়েছে, যেখানে এক দেশে হামলা মানে অন্য দেশে হামলা। এমতো অবস্থায় তুরস্কের মতো এই দেশ থেকে ভারী কার্গো বিমান ভর্তি করে মিলিটারি যেই সকল বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করা এবং পণ্য খালাস করার বিষয়গুলো ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না। এবং রিসেন্টলি পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে সেখানে নানান ধরনের ঘটনার সূত্রপাত হয়েছে এবং পরিস্থিতি সেখানে মোটেও স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতেই তুরস্কের পক্ষ থেকে এবং চীনের পক্ষ থেকে পাকিস্তানকে নতুন অস্ত্র দেওয়া হয়েছে। যদিও বিষয়টা গোপন যে কি অস্ত্র ডেলিভারি পাওয়া হয়েছে, হয়তো আমরা আগামী কয়েকদিনের ভেতর জানতে পারবো। তবে এই ডেলিভারি দেওয়ার বিষয়গুলো সামনে আসার পরই ভারত সরকারও দ্রুত গতিতে তার পাল্টা পদক্ষেপ নিচ্ছে। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।